নমস্কার ভারতীদি, ক্যাম্পেন কলিং মিডিয়া আপনাকে স্বাগত। দিদি, বহুর অনেকাংশে সমাজতান্ত্রিক বিভিন্ন বিষয় নিয়ে আপনার সঙ্গে সবসময় সংযোগ করেছি। আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনার সঙ্গে যোগাযোগ করেছি, একটু আগেই আমরা সূত্র অনুযায়ী জানতে পারছি যে প্রাথমিক নিয়োগে যে দুর্নীতির কথা এসছে, সেখানে সিবিআই যে চার্জশিট পেয়েছে সেখানে আপনার নাম রয়েছে। দিব্যেন্দু অধিকারী, তিনি 20 জনের নাম সুপারিশ করেছিলেন এবং মমতা বালা ঠাকুর, তিনিও 20 জনের নাম সুপারিশ করেছেন। আপনার নামে এই অভিযোগ আসছে যে আপনি 4 জনের নাম সুপারিশ করেছেন, কি বলবেন? প্রথমেই বলি যে আমি খুব বিরক্ত, যেটা আমি এর আগেও যারা আমাকে ফোন করেছে তাদের আমি একই কথা বলেছি যে আমি নিজে প্রচন্ডভাবে খুব বিরক্ত এই কারণে যে কোনো একটা তদন্ত চলাকালীন যদি কারোর নাম আসে তাহলে তদন্তকারী এজেন্সির উচিত যে সেই ভদ্রলোক বা ভদ্রমহিলা যার নাম এসছে তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা, তার কাছ থেকে জানা যে অ্যাকচুয়ালি কি হয়েছে। আমাকে তো কোনোদিন সিবিআই ডাকেনি, কোনো জিজ্ঞাসাবাদ করেনি, কোনো কথা বলেনি, আমার নামটা দিয়ে দিলেই হলো। এটা হচ্ছে, তার জন্য আমি খুবই বিরক্ত। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যখন এসপি ছিলাম তখন আমি বহু মানুষের উপকার করেছি। যে লোক আমার কাছে এসছে যেটা বলেছে আমি করে দিয়েছি, কিন্তু সবসময় আইনের গণ্ডির মধ্যে থেকে করেছি। এটা কেউ বলতে পারবে না যে আমি রেকমেন্ড করার বদলে কিছু নিয়েছি, এবং রেকমেন্ডেশনটাও আমি কখনোই করি না যে কে আপনি চাকরি দিয়ে দিন। কেউ যদি আজকে বলে যে এসএসকেএমে আপনি একটা বেডের একটু ব্যবস্থা করুন, আমার মা অসুস্থ, আমি করবো না? আমার যতদূর মনে পড়ে বাঁকুড়া বিষ্ণুপুর থেকে একটি মেয়ে ছিল যে বলেছিল যে মিদনাপুরে তার সিট পড়েছে পরীক্ষার, কিন্তু তার বাড়িতে খুব অসুস্থ, সে বিষ্ণুপুর থেকে পরীক্ষা দিতে চায়। এই ধরনের যারা এসেছে তাদের একটা দুটো হয়তো আমি বলেছি, আমি তো বলবোই। আমার কাছে মানুষ যখন আসবে উপকারের জন্য আমি তো উপকার করবোই, কিন্তু সেটা প্রাইমারি চাকরি আপনি দিয়ে দিন, পরীক্ষা ছাড়াই চাকরি দিয়ে দিন, এইটা কোনোদিন ভারতী ঘোষ বলেনি। সুতরাং কি রেকমেন্ডেশন, কোথাকার রেকমেন্ডেশন, কোনো কিছু জানলাম না। মানুষের উপকার করতে গিয়ে যদি একটা চার্জশিটের মধ্যে নাম ঢোকায় তাহলে তো আমি বলবো যে এটা একটা বৃহত্তর ষড়যন্ত্র। আমাকে ভয় দেখিয়ে লাভ নেই, আমি তো ভয় পাওয়ার জন্য জন্মাইনি, আমি কাউকে ভয় পাই না। এটা আমি খুব পরিষ্কারভাবে আজকে জনগণকে বলছি যে আজকে প্রশাসনে যেই থাকবে তার কাছে যে ধরনের হেল্প মানুষ চায়, সেটা যাই হেল্প হোক আমরা করে দিই। সেটা রেলের বার্থ থেকে শুরু করে হসপিটালের বেড থেকে শুরু করে কারোর সিট নিয়ে কারোর সমস্যা হলে, এমনকি কেউ পরীক্ষা দিয়েছে ধরুন রেজাল্ট বেরোয়নি, আমরা বলতেই পারি। কিন্তু আমি সব সময় আমার জীবনে আইনের গণ্ডির মধ্যে থেকে কাজ করেছি এবং কোনো অন্যায় আমি করিনি। সেখানে এই ধরনের কাজ সিবিআই করলো, আমি যতটা অবাক ততটা বিরক্ত, এবং আমি ভবিষ্যতে নিশ্চয়ই কোনো সঠিক সিদ্ধান্ত নেব এই ব্যাপারে, আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। আমি একটা প্রশ্ন করব, আপনি বলছেন এই তাহলে কি কোথাও যে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতারই শিকার হলেন আপনি? আমি জানি না। দেখুন, বিধানসভা আসছে 2026, এটা যদি একটা ট্যাকটিক্স হয় যে ভয় দেখাবে, তাহলে আমি বলবো যে এটা খুব একটা দুর্বল উপায়, দুর্বল ট্যাকটিক্স। কেন, আমি তো আমাকে চিনি, আমি তো জানি আমি কি করেছি, যে কি বললো আমার কিছু যায় আসে না, আমি তো জানি। আমি তো সিবিআইকে বলবো যে আপনার কাছে যদি এরকম কোনো নথিপত্র থাকে আপনি বের করুন না, পাবলিক তো জানতে চাইবে, আপনি তো নাম দিয়ে দিলেই হলো না। আপনি 4 জন বলছেন, 4 জনের নামটা দিন, কি নথিপত্র আছে বের করুন না, দেখি না একটুখানি। আমি তো দেখতে চাইবই। আপনি আমাকে ডাকবেন না, আপনারা আমাকে জিজ্ঞেস করবেন না, আমার নাম ঢুকিয়ে দেবেন কেন? প্রেশার দেওয়ার জন্য নামটা ঢুকিয়ে রাখলেন। এইভাবে কি রাজনৈতিক ভাবে ভয় দেখানো যায়? সিবিআই এর তরফ থেকে কোন রকম কোন নোটিশ, কোনো কিছু আপনি পেয়েছিলেন? না, আমি কোনোদিন কিচ্ছু পাইনি, আমাকে কোনো কিচ্ছু জানায়নি, কোনো ডাকেনি, কোনো জিজ্ঞাসাবাদ নেই, কোনো কিচ্ছু না। বলছি তো, আজকে আমি খুব আশ্চর্য হয়ে গেলাম যে একটা মানুষের নাম দেওয়ার আগে তাকে ডাকবে তো, তার কাছ থেকে জানবে তো, তারপর ধরুন কি পেলো। ধরুন আজকে একটা বেড এসএসকেএমে আপনি চাইছেন, আমি ডাক্তারকে লিখলাম, যে মেডিকেল যে মন্ত্রী আছে তাকে লিখলাম যে ভাই একটু দেখবেন, আমি এসপি, আমার এই এলাকার মধ্যে এই লোকটা বিপদে পড়েছে, একটা বেড চাইছে, তাকে আপনি সেই চিঠিটা নিয়ে গেল, একটা বেড পেলো। কিন্তু আমি যদি সেই লোকটাকে বলি যে তুই আমাকে এত টাকা দে তবে আমি চিঠি লিখবো, দেন দ্যাট ইজ দুর্নীতি।
তো কি ধরনের রেকমেন্ডেশন, কিসের রেকমেন্ডেশন, কোথাকার রেকমেন্ডেশন, কোনো কিছু জানতে পারলাম না। আমার নামটা ওখানে দিয়ে দিল, আমাকে তো পাবলিককে ফেস করতে হবে এটা নিয়ে। আর যে চারজনের নাম, যে চারজনের কথা বলা হচ্ছে, আপনি নিজে বলছেন অনেক সময় নিজস্ব কিছু হেল্পের জায়গা থেকে, নিজস্ব কিছু সাহায্যের দেখুন, আমি জঙ্গলমহলের এসপি ছিলাম, 7 বছর এসপি ছিলাম, বহু মানুষের উপকার করেছি, একটা দুটো না, লক্ষ লক্ষ মানুষের। আমি খুব জোর গলায় বলছি, খুব গর্বের সঙ্গে বলছি, বহু মানুষের উপকার করেছি। যে যেটা বলেছে আমার এটা নিয়ে সকাল থেকে যখন এইসব উঠছে, তখন আমি অনেক চিন্তা করে দেখলাম যে কে এসেছিল আমার কাছে। একটা আমি খুঁজে পেলাম যে একটা মেয়ে এসেছিল, গরিব ঘরের মেয়ে। সে বলল যে তার মা খুব অসুস্থ, না শাশুড়ি অসুস্থ, সেটা আমার ভালো করে মনে নেই, কিন্তু তার সিটটা মেদিনীপুর নয়, বাঁকুড়ায় হলে ভালো হয়, কিন্তু পড়েছে মেদিনীপুরে। তখন হয়তো আমি একটা লিখেছিলাম, এরকম তো আমি লিখি, আমার রেকমেন্ডেশন তো লিখিত যায় বিভিন্ন জায়গায়। তার এসপি হয়েছে, রেকমেন্ড করবে না? সে যদি কোনো রেলের বার্থ না পায়, সে বেড না পায়, সে যদি পরীক্ষা দিতে গিয়ে অসুবিধায় পড়ে, বা এমন হলো যে পরীক্ষা দিয়ে রেজাল্ট বেরোচ্ছে না, লিখবই তো, সেটা আমার কাছে আসবে, আমি তো লিখবো। তাতে কি আছে, কি রেকমেন্ড করলাম, কি ব্যাপারটা হলো, কিছুই জানতে পারলাম না। এটা হয় কোনোদিন? সিবিআই এর মতো একটা এজেন্সি এইভাবে করে? সেই আমি তো মেয়েটি আশ্চর্য কি হয়ে যাচ্ছি। 2014 সালের প্রাথমিকের ক্যান্ডিডেট ছিল? আমি জানি না, আমার মনে নেই। এটা সিবিআই যারা দিয়েছে তারা বলতে পারবে। তাদেরকে জিজ্ঞেস করুন যে ভারতী ঘোষ যে দুর্নীতি করেছে, আপনার কাছে কি আছে বলুন তো, বের করুন তো, একদম বলুন তো। একদম। কারণ আজকে যদি আমি সাধারণ মানুষকে আমাকে জবাবদিহি করতে হয়, তাহলে আমাকে তো ভাবতে হবে যে ভাই, আমি একটা মানুষের উপকার করে আজকে যদি এই অবস্থায় গিয়ে পড়ি, আমাকে যদি হয়রান করার চেষ্টা করে, আমাকে যদি চাপ দেওয়ার চেষ্টা করে রাজনৈতিক ভাবে, তাহলে আমাকে তো ফেস করতে হবে, আমাকে তো উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করতে হবে, আমাকে তো বলতে হবে যে কি আছে ভাই বের করো। বললেই হলো, একটা কথা বললেই হলো। যতবার ইলেকশন আসবে তত চাপ বাড়বে না? এত সস্তা না, ভারতী ঘোষ ভয় পায় না, চিন্তার কারণ নেই। একদমই। আমার ছোট্ট 3টে প্রশ্ন দিদি শেষে। সিবিআই বলুন। একদম সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, সিবিআই এর সঙ্গে সব সময় সেন্টারের অর্থাৎ কেন্দ্রে যারা ক্ষমতায় রয়েছেন তাদের একটা অ্যাফিলিয়েশন করা হয়। আপনি নিজে যে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, কোথাও গিয়ে কি রাজনৈতিক প্রতিহিংসারই শিকার হলেন? আমি বলতে পারবো না, আমি শুধু আপনাদের এই অনুরোধটা করব যে একটা না একটা টাইমে সিবিআই যদি নাম বলে, এই 4জন 5জন না কি সব বলছেন, তাদেরকে ধরে জিজ্ঞেস করবেন, তাদের বাড়ি যাবেন, তাদেরকে খুঁজে বের করবেন, ওই লোকগুলোর কাছ থেকে জানতে চাইবেন আসল ব্যাপারটা কি। আমাকে ভয় দেখিয়ে লাভ নেই, আমি বারবার বলছি, আমাকে যারা চেনে, আমার জীবন সম্বন্ধে যারা জানে, যাদের আমি সার্ভিস দিয়েছি, একাত্রা বছর নয় তো, আমি তো রাষ্ট্রপুঞ্জকে সার্ভিস দিয়েছি, বিদেশকে সার্ভিস দিয়েছি, এদেশে জঙ্গলমহলকে সার্ভিস দিয়েছি, কোটির ওপরে লোক আমাকে চেনে, তাদেরকে জিজ্ঞেস করবেন এবং তাহলে জানবেন যে ভারতী ঘোষ ভয় পায় না। আমি পাত্তা করি না এইসব অসভ্যতা, এগুলো এক ধরনের অসভ্যতা, আর কিছু না, খুব পরিষ্কার করে বললাম। একদম দিদি, আমার সে ছোট্ট দুটো প্রশ্ন। একদম সিপিআইএম এর বিরুদ্ধে এর আগে বহু অভিযোগ এসেছে। আপনি যেটা বললেন যে সাহায্য করতে চেয়েছেন, কোন রকম আর্থিক কোন রকম অনুদান ছাড়া আপনি শুধু সাহায্য করতে চেয়েছেন। সিপিআইএম এর বিরুদ্ধে অভিযোগ এসেছিল এর আগে চিরকুটে চাকরির কথা, কোথাও গিয়ে গিয়ে আপনার সাথেও সেই রকমটাই হলো? আমি বলতে পারবো না, চিরকুট হোক, অন্য কিছু কুট হোক, এইটা আমি বলতে পারবো না। আমি শুধু শুনুন, আমি খুব পরিষ্কার ভাবে বলি, এসপি চেয়ারে যারা বসে তাদের কর্ম এবং ধর্ম সেই জায়গায় যেখানকার তারা এসপি, প্রশাসনিকভাবে মানুষকে সহায়তা করা। ওই জঙ্গলমহল যখন মাওবাদী এলাকার কবলে ছিল, 7 বছর ধরে মানুষ আমার কাছে এসেছে বিভিন্ন সমস্যা নিয়ে, যে সমস্যা নিয়ে যে যেখানে যখন এসছে আমি সমাধান করার চেষ্টা করেছি। It was my honest attempt to resolve the problems which people in my jurisdiction were having. And today, if CBI enters my name in the charge sheet, I consider it absolutely an effort to malign me and an effort to create fear and apprehension in me. Considering my lifestyle and my life, I can say that I am not afraid of any such things.
একদম। আমার শেষ শেষ ছোট্ট একটা প্রশ্ন আপনার কাছে। গতকাল এই এই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত আমাদের ক্যামেরায় বলছিলেন এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছিলেন এই প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে যা তথ্য আসবে তা রীতিমতো ভয়ঙ্কর। একদম তারা নাম্বার বলেছেন টু বি স্পেসিফিক 65,000-এর মতো দুর্নীতি হয়েছে। আমি একটা প্রশ্ন করবো, আইপিএস ভারতী ঘোষের বিরুদ্ধে ওঠা তাহলে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে আপনার নাম জড়ানো তাহলে কি সর্বৈব মিথ্যে? মিথ্যা নয়, মিথ্যা নয়, এর মধ্যে অনেকটা সত্যি আছে, কিন্তু এই সত্যিটাকে রাজনৈতিক প্রতিফলন দেওয়াটা সিবিআই এর উচিত হয়নি, আমি এটাই বলবো। যতটা সত্যি সেটাকে যদি আপনি বাড়িয়ে তুলে, ধরুন আমি একজনের একটা সেন্টার চেঞ্জের জন্য লিখলাম, সেটাকে একটা রেকমেন্ডেশন, ইয়েস অবভিয়াসলি এসপি অফ আ ডিস্ট্রিক্ট অনেক রেকমেন্ড করে, কিন্তু কিভাবে রেকমেন্ড করেছি, কি রেকমেন্ড করেছি সেটা বাইরে নিয়ে এসে সত্যিটা সত্যির মতো যদি পেশ করেন সেটা ভালো। আর সত্যিটার মধ্যে যদি অনেক মশলা মাখিয়ে রাজনৈতিক ফয়দা তোলার জন্য পেশ করেন, সেই সত্যিটা অনেক সময় গ্রহণযোগ্য হয় না। আমি বলছি তো, রাজনীতিতে আসা মানে হচ্ছে কাদার মধ্যে ঘুরে বেড়ানো, তাই তো? কাদা এসছি, কিন্তু কাদা গায়ে লাগাবার চেষ্টা করলে প্রতিহত করার যে শক্তি ভারতী ঘোষের আছে। একদমই দিদি। এই যাবৎকালে সিবিআই এর যে সাকসেস রেট, সিবিআই এর বিভিন্ন মামলায় সিবিআই এর যে সাকসেস রেট, কি বলবেন সেই সাকসেস রেট নিয়ে? আমি সিবিআই সাকসেস রেট নিয়ে পরে কথা বলবো। প্রথমে আমি বলছি যে আপনারা দেখবেন ভালো করে লক্ষ্য করে, কি আমি শুনছিলাম এটার ব্যাপারে, আপনারা দেখবেন যে অনেক লোকে কিন্তু প্রাথমিক রিক্রুটমেন্টে টাকা নিয়েছে। আপনারাও জানেন, আপনারা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর জেলায় গেলেই জানতে পারবেন, তাদের একজনেরও নাম নেই। আমাদের মতো লোক যারা মানুষের উপকার করতে একটা দুটো রেকমেন্ড করলাম, হ্যাঁ রেকমেন্ড নিশ্চয়ই করতে পারি, কারো সেন্টার বদলানো রেকমেন্ড করতে পারি, কারো পরীক্ষা হয়ে গেছে রেজাল্ট বেরোয়নি, বললাম যে কেন বেরোয়নি, একটা চিঠি দিলাম। আমি বলতে পারি অনেক অনেক বিষয় আছে রেকমেন্ড করার, যতক্ষণ পর্যন্ত আর্থিক কোনো সুবিধা না নিয়ে আমি রেকমেন্ড করছি ততক্ষণ পর্যন্ত প্রশাসনিক আমার জায়গায় বসে আই ক্যান রেকমেন্ড মেনি থিংস। এই রেকমেন্ডেশনের লিস্টের মধ্যে আমার নাম ঢুকিয়ে দিয়ে আজকে যে কাণ্ডটা করলো, আমাকে ভাবতে হবে যে কেন আমাকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে, এত ভয় পাচ্ছে, এরাও ভয় পাচ্ছে। ভালো কথা তো, জেনে খুব ভালো লাগলো যে একদমই। কিছু লোক ভয় পাচ্ছে, ভালো লাগলো। ভারতী, তাহলে সব মিলিয়ে আমি প্রথমেই যে প্রশ্নটা করেছিলাম, সব মিলিয়ে প্রাক্তন আইপিএস এবং বর্তমানে বিজেপি নেত্রী ভারতী ঘোষ তাহলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হলেন, তাই তো? আমি তো তাই ভাবছি, আমি তো তাই ভাববো, এখন ভাবতে বাধ্য করছে, ঠিক আছে, একদম। ভাবতে বাধ্য করছে। কেন কি একদম। যখনই নামটা দিল, ওদের তো জানা উচিত যে ভারতী ঘোষ চুপ করে থাকে না, ওদের জানা উচিত যে ভারতী ঘোষ মুখ খুলবে, ভারতী ঘোষ কথা বলবে। এটা তো পরিষ্কার কথা। ভাই তুমি আমার নাম পেয়েছো, আমায় ডাকুনি কেন, আমায় ডেকে জিজ্ঞেস করোনি কেন? আপনাদের আমি অনুরোধ করব যে যাদের নাম আছে আমার ব্যাপারে, তাদের কাছে দয়া করে যাবেন তো। সিবিআই এর তরফ থেকে এখনো পর্যন্ত আপনার সঙ্গে কোনো রকম কোনো সংযোগ করা হয়নি, তাই তো? কোনো কিচ্ছু না। একদম একদম। আমি দিদি তো অনেক ধন্যবাদ। ওপেনলি বলছি আজকে, ঠিক আছে, ওপেনলি বলছি।